রাতের বেলা সাডেন প্ল্যানেই সবকিছুর আয়োজন করা হয়েছে। সাডেন প্ল্যানে যে এরকম আনফরচুনেট একটা প্রবলেম হয়ে যাবে এটার জন্য কিন্তু আমরা কেউই প্রস্তুত ছিলাম না আর কেউ জানতামও না। তো দুপুরবেলা যেহেতু সব গেস্টদেরকে আসতে বলেছিলাম, সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। কারণ দুপুরের আগে আমার সব রান্নাবান্না শেষ করতে হবে। ঘুম থেকে উঠেই কিন্তু ফ্রিজ থেকে সব কিছু বের করে ডিফ্রস্ট হতে রেখে দিয়েছি। আর এদিক দিয়ে জানালা দিয়ে দেখলাম অনেক সুন্দর রোদ আসছিল। আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই ঠান্ডা পড়ে সন্ধ্যার পর থেকে, সকালেও ঠান্ডা থাকে। তাই এরকম রোদ গায়ে লাগলে কিন্তু ভালোই লাগে। গরমের দিনে তো আমরা রোদ দেখলেই পালাই, কিন্তু শীতের দিনে কিন্তু রোদ দেখলে আমরা রোদ পোহাতে যাই। তো রান্নাঘর দিয়ে অনেক সুন্দর একটা রোদ আসছিল। আর এদিক দিয়ে কিন্তু আমি বুটের ডালও ভিজিয়ে নিয়েছি। লাউ শাক দিয়ে যেহেতু রান্না করব তাই বুটের ডালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আগের দিন ভিজিয়ে রাখলে তো বেশ ভালো হয়। তাছাড়া 1-2 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেও চলে রান্না করার। আর এখানে একটু কফি বানিয়ে নিয়েছিলাম। যেদিন অনেক কাজ থাকে ওই দিন কিন্তু আমরা নিজের অজান্তেই হোক বা জেনে শুনেই হোক নাস্তাটাই স্কিপ করে ফেলি। আর যেহেতু রান্না করছিলাম, রান্না বান্নার অনেক ঝামেলা ছিল, নাস্তা বানাতেও ভালো লাগছিল না। তো ভাবলাম নিজের জন্য একটু কফি বানিয়ে কফিটা খেয়ে নিই, তাহলে একটু রিফ্রেশ ফিল হবে। আর ওদিকে দেখলাম আমার জান বাচ্চা ওই দিন অনেক সকালে উঠে গিয়েছে। যেহেতু আগের দিনই শুনেছিল যে বাসায় গেস্ট আসবে, আর এর জন্য ওর মাইন্ডে ওটা ছিল বলেও কিন্তু সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছে। আর যখন আমরা এরকম প্ল্যান করি যে কোথাও যাব, বা ও যখন শুনতে পারে বাসায় কোনো গেস্ট আসবে, তখন কিন্তু ওর মাইন্ডে ওটা থাকে বলেও সকালেই হোক বা দুপুরবেলাও যদি একটু ন্যাপ নেয় তাহলে ও উঠে যায়। আর নর্মালি কিন্তু এমনিতে ওকে সকালবেলা তো তাড়াতাড়ি উঠানো যায় না, ও অনেকক্ষণ পর্যন্ত ঘুমায়। আর এখানে আমি একটু ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি, আর জান্নাতকে জিজ্ঞেস করেছিলাম যে ও কী খাবে, কী নাস্তা করবে। তো আমাকে বলল যে ও ডিম পোস্ট খাবে, তোর জন্য একটু ডিম পোস্ট করে নিয়েছিলাম। আর সকালবেলা যেহেতু সবারই মুডটা একটু অফ থাকে, মানে ঘুম থেকে ওঠার পরে ওরকম নাস্তা খেতে ইচ্ছা করে না, তাই ওকে আমি জিজ্ঞেস করেই নিই যে তুমি কি খেতে চাও। ডিম পোস্ট করে নিয়ে এসে দেখলাম আমার জান বাচ্চা এখানে নাচানাচি করছে, তাই একটু ক্যাপচার করলাম। সবাই ওর জন্য মাশাল্লাহ বলবেন আর ওকে দোয়া করবেন। আর এখানে তো আমি শুটকির তরকারিও বসিয়ে দিয়েছি, ওদিকে ডালও সেদ্ধ হচ্ছিল। এখন আসি সাডেন প্রবলেম বা দুর্ঘটনার কথা বলতে। এসেই দেখলাম ডালের পাতিলায় কোনো বলক নেই। তাকিয়ে দেখলাম চুলাটাও একদম বন্ধ। আমি ভাবলাম কি ব্যাপার, চুলা একদম অফ কেন? একটু আগেই তো দেখলাম চুলা অনেক সুন্দর জ্বলছে। পরে চুলা জ্বালিয়েই যাচ্ছিলাম কিন্তু চুলায় কোনো গ্যাস ছিল না। এখন আমি কি করব? যেহেতু আমার অনেক রান্না বান্না করতে হবে, আর মাত্র শুটকি তরকারি আর একটা মাত্র ডিম ভুনা করেছি, এখনও অনেক রান্না বাকি। বাট চুলায় তো কোনো গ্যাসই ছিল না, এর মানে আমি এখন আর কোনো রান্নাই করতে পারবো না। আর দুপুরে যেহেতু সবাইকে খাওয়া দাওয়া করতে বলেছি, দুপুরের আগে যদি রান্না না শেষ করতে পারি, আমার অনেক বড় একটা প্রবলেমে পড়তে হবে। তো এখন অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম। আর এর আগেও একবার গিয়েছিল এরকম গ্যাস, হঠাৎ করেই চলে গিয়েছিল, পরে 3টার সময় এসেছে, এর আগে কোনো গ্যাসই ছিল না। তো ভাবলাম যে হয়তো বা ওই দিনও ওই একই সেম কাহিনী হয়েছে। তো এর জন্য অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছি। তারপর আমি আম্মুকে ফোন দিলাম জানার জন্য আম্মুদের ওইখানে গ্যাস আছে কিনা। আম্মু বলল যে না, একদমই বন্ধ। পরে আমি কি করব, পরে প্ল্যান করলাম যে তাহলে দুপুরের প্রোগ্রামটা আমার ক্যান্সেল করতে হবে। আর এটার একটাই অপশন ছিল যে দুপুরেরটা শিফট করে আমাকে রাতে নিতে হবে, মানে দুপুরের দাওয়াতটা আমাকে রাতে শিফট করতে হবে। সো ওইটাই করতে হলো। আর বসে থাকলে তো হবে না, তো ভাবলাম যে সব কিছু কেটে একদম রেডি করে ধুয়ে টুয়ে রেখে দিই, পরে জাস্ট গ্যাসটা আসা মাত্রই রান্নাগুলো স্টার্ট করে দিব। এতে করে আমার কাজ করতে অনেক সুবিধা হবে, এবং যখন গ্যাস আসবে তখন আর আমার তাড়াহুড়া করে কাজ করতে হবে না। আমি রিল্যাক্সেই সব কিছু একটা একটা করে চুলায় বসিয়ে দিব রান্না হওয়ার জন্য। আর যেহেতু আমার প্লেট গ্লাস আমি সব কিছু বের করে রেখেছি, তো ভাবলাম যে ওগুলোও সব কিছু ধুয়ে একদম রেখে দিই, যাতে করে আমার আরেকটা কাজ এগিয়ে যায়। একদিকে ভালোই হয়েছে, একটু রিল্যাক্সে কাজগুলো করতে পারবো, কিন্তু আরেক দিকে একটা প্রবলেমও হয়েছিল। সেটা হচ্ছে যে যেহেতু একটা প্ল্যান আমি করেছিলাম, সব কিছু ওইভাবে করে আমার অ্যারেঞ্জ করা ছিল, আর হঠাৎ করে এরকম একটা প্রবলেম হয়ে গেল, পরে আমাকে সবাইকে মানা করে আবার বলতে হলো রাতের কথা। অলমোস্ট 2টার দিকে গ্যাসটা চলে এসেছে। আর গ্যাসটা যখন আসলো, চুলাটা যখন জ্বললো, তখন আমার মনেও শান্তি ফিরে আসলো, এবং আমারও মনে হলো যে না, এখন আমি রান্নাগুলো স্টার্ট করে দিই। সো এক এক করে সব রান্না কিন্তু স্টার্ট করে দিয়েছি। এখানে লাউ তরকারি চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম। এখানে দেশি মুরগিও বসিয়ে দিয়েছি, দেশি মুরগিও হচ্ছিল। আর ওদিক দিয়ে ছোট মাছও রান্না করছিলাম বেগুন দিয়ে। তারপর আমি বাইং মাছ রান্না করব, তারপর ভর্তা করব, মানে অনেক আইটেমই ছিল। আর আমি যাদেরকে আসতে বলেছি, মানে যে মেইন গেস্ট, সে কিন্তু এইসব জিনিসই খেতে চেয়েছিল। তাই জান্নাতের বাবা যখনই বাজারে এরকম মাছ পেলো, তখনই কিন্তু এসে রাতের বেলা আমাকে বলল যে তুমি তাহলে ফোন দিয়ে বলো যে কালকে যেন আমার এখানে এসে খাওয়া দাওয়া করে। কারণ এই ধরনের মাছগুলো আসলে সবসময় বাজারে অ্যাভেলেবেল থাকে না, হুটহাট করে পাওয়া যায়। তো
তো সব কাজ শেষ করে নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর সন্ধ্যার দিকে কিন্তু আমার গেস্টও চলে এসেছে। আর এইখানে নানু কিন্তু আমার জন্য অনেক মজার, মজার তেলের পিঠা পাঠিয়েছে। যেহেতু আমি তেলের পিঠা খুবই পছন্দ করি, তাই নানু কিন্তু আমার জন্য তেলের পিঠা বানিয়ে পাঠিয়ে দিয়েছে। নানুরও আসার কথা ছিল, কিন্তু নানুর আনফরচুনেটলি অনেক জ্বর এসেছিল। এর জন্য নানু আর আসতে পারেনি। বাট নানুর এই পিঠাটা কিন্তু খুবই মজা হয়েছে। আর আমি কিন্তু এখানে নাস্তাও রেডি করছিলাম, যেহেতু সবাই চলে এসেছে। আর আজকের যে মেইন গেস্ট সে হচ্ছে আমার আঙ্কেল। আঙ্কেলই আসলে সবসময় আমার ভিডিও দেখে বা আমাকে বলে যে তুমি তো অনেক মজার মজার রান্না করো, তোমার হাতে রান্না খাবো। বিশেষ করে ছোট মাছ ভর্তা এইসব টাইপের জিনিসই আঙ্কেলের খুবই পছন্দ। আঙ্কেল গোস্ত বা পোলাও এগুলো লাইক করে না। তো ভাবলাম যে যেহেতু ছোট মাছ এগুলো পেয়েছে, তাই জান্নাতের বাবাও বললো যে তুমি ফোন দিয়ে আঙ্কেলকে বলো যে আমার এখানে যেন এসে খাওয়া দাওয়া করে। তো আঙ্কেলকে যেহেতু বলবো, তো আন্টি তারপর আমার বোনদেরকে তো বলতেই হবে, তো ওদেরকেও বলেছি, সেই সাথে আম্মুকে আসতে বলেছিলাম। আর আমার ছোট ভাইও আসবে, সেই সাথে আমার ছোট বোনের হাজব্যান্ডও। তো এই ছিল আমার আজকের গেস্টরা। তো আন্টি আঙ্কেল তারপর আমার খালাতো বোন দুইটা চলে এসেছে, তো ওদের জন্যই নাস্তাগুলো রেডি করে আমরা সবাই মিলে নাস্তা করছিলাম। আম্মুরা তখনও আসেনি। আর আঙ্কেল একটু নিচে গিয়েছিল, তো আমরাই মিলে নাস্তা করলাম। পরে আঙ্কেল আর জান্নাতের বাবাও চলে আসলো। তো আমরা সবাই মিলে একটু কথা বলছিলাম। আর নানুকে তো খুবই মিস করছিলাম, সবাই বারবার বলছিলাম নানুর কথাই, যে এত কষ্ট করে পিঠাগুলো বানিয়ে পাঠিয়েছে অথচ নানুই আসতে পারলো না, হঠাৎ করে এরকম জ্বর চলে আসলো। তো আম্মুও চলে এসেছে। তো আমরা সবাই মিলে সন্ধ্যা নাস্তাটা এনজয় করলাম। আর এদিক দিয়ে কিন্তু জান্নাত আর অরিন ভালোই খেলাধুলা করছিল। জান্নাত আবার অনেকগুলো খেলনাও বের করে দিচ্ছিল অরিনকে। আমি তাহলে কিনা ধরবো এটা না তাইলে আচ্ছা আমি আমার বানানোটা এখানে রেডি করে তুলেছি চালু করে দিলাম চুলা তুমি বানানা পড়ে আমার স্প্রেচ এখন আমি বাকি গোলাপ করে ফেলবো রোজ তো আমার জান বাচ্চা আর অরিন তো খেলছিল, আর ওরা খুব এনজয় করছে। আর জান্নাত আসলে ওর এজের কেউ আসলে বা ওর সাথে খেলার মতো কেউ আসলে ও খুবই এনজয় করে ব্যাপারটা, এবং ওর খেলনাগুলো ও সব বের করে দেয়। যেহেতু বাসায় সবসময় একা থাকে, হয়তো বা একা খেলে, বা আমি টাইম পেলে আমি ওকে সময় দেই, বা জান্নাতের বাবা জান্নাতের সাথে খেলাধুলা করে। তো দেখা যায় কি যখন বাসায় কেউ আসে ও সবাইকে বলে যে ওর সাথে একটু খেলার জন্য, বা ওই ব্যাপারটা খুব এনজয় করে। আর এখানে আমাদের জন্য চা কফি বানিয়ে নিয়েছি। আর যেহেতু আমার ছোট বোন এখনও আসেনি, কারণ এর আগেও একটা ব্লগে আমি বলেছিলাম যে ও সবসময় লেট করে এবং সবার লাস্টে আসে। তো ওই দিনও লাস্টে এসেছিল, আর ওর জন্য ওয়েট করিনি আমরা, কারণ আমরা জানি যে ওর অনেক লেট হবে। তো এর জন্য আমরাই নাস্তাটা কমপ্লিট করে ফেলেছিলাম, যে ও আসলে ওকে পরে নাস্তা টাস্তা দিব। আর আমাদের সাথে আমার পাকনি বুড়িটাও কিন্তু বসে বসে কথা বলছিল ওর খালামণিদের সাথে, ওর নানুদের সাথে। ও খুবই এনজয় করছিল মোমেন্টটা, কারণ আসলে সবাই বাসায় আসলে না ও খুবই হ্যাপি হয়। আর এখানে আমার বোনও কিন্তু এর মধ্যে চলে এসেছে। আর আমি টেবিলটাও গুছিয়ে ফেলেছিলাম এরই মধ্যে, কারণ আন্টিরাও বলছিল চলে যাবে, আমার খালাতো বোনের পরীক্ষা ছিল পরের দিন। তো এর জন্য আর দেরি করলাম না। এখানে আমি চিংড়ি মাছের ভর্তা করেছিলাম, সেই সাথে আমি লাউয়ের খোসা ভর্তা করেছিলাম, যেটা আমি প্রথমবার ট্রাই করেছি, বাট খুবই মজা হয়েছে, একটু ডিফারেন্ট বাট মজা। তারপরে এখানে বেগুন দিয়ে ছোট মাছ রান্না করেছি, তার সাথে কিন্তু এখানে বাইং মাছ ভুনা করেছি, তারপর লাউ দিয়ে চিংড়ি রান্না করেছি, সেই সাথে আবার শুটকি তরকারিও রান্না করেছিলাম আলু দিয়ে বেগুন দিয়ে, তারপর দেশি মুরগি ভুনা করেছিলাম, তার সাথে কিন্তু আবার লাউ শাক দিয়ে বুটের ডালও রান্না করেছি। আর একা একা সবগুলো আইটেম রান্না করা আসলে সারাদিনই আমার রান্নাঘরেই থাকতে হয়েছিল। আর যেহেতু টেবিলটা গোছানো হয়ে গেছে, তো সবাইকে আমি ডাকছিলাম যে আসো এবার খাওয়া দাওয়া করো। তো সবাই আসলে একটু পরে খাওয়া দাওয়া করতে বসে যাবে, কারণ এরই মধ্যে আবার আম্মু আমাদের জন্য চটপটি নিয়ে এসেছিল বাহির থেকে। আর আমাদের এইখানকার এই চটপটিটা বা ওই যে মুড়ি মাখা একটা আনে, তো এইগুলো না খুবই মজা হয় ওই দোকানটার। তো আম্মু আবার এসেই বললো যে আমি চটপটি নিয়ে আসি। তো চটপটিটা খাচ্ছিলাম, তো চটপটিটা কিন্তু খুবই মজা ছিল, আর একদম ঝাল ঝাল চটপটি ছিল। তো চটপটি খাওয়ার পরে এখানে আবার সবাই বসে একটু আড্ডা দিচ্ছিল, কারণ যেহেতু চটপটি খেয়েছে তখনই আসলে ভাত খাওয়ার মতো কারোরই মুড ছিল না।
কারণ তখন ভাত কেউ খেতেও পারবে না এর জন্য। তো ভাবলাম যে সবাই একটু পরেই খাওয়া দাওয়া করুক। তো সবাই এখানে বসে গল্প করছিল আর আমার জান বাচ্চা একটু রাগ করেছিল, তারপর ওকে আমি এবার একটু বললাম যে তুমি রাগ করো না। আর এর মধ্যে কিন্তু আঙ্কেল আর আমার ছোট বোনের হাজব্যান্ড খেতে বসে গেছে, যেহেতু ও আবার অফিসে যাবে, তো এর জন্য ও বসে গেছে আর আমরা একটু পরে খাবো। আর আঙ্কেল কিন্তু প্রত্যেকটা খাবারই খেয়ে বলছিল যে অনেক মজা হয়েছে, যেহেতু আজকে স্পেশালি আঙ্কেলের জন্য এগুলো করা হয়েছে। আঙ্কেল ছোট মাছ বা এরকম দেখা গেছে যে তরকারিগুলো বা ভর্তার আইটেমগুলো অনেক পছন্দ করে। তো অনেক দিন ধরে আসলে আমি বলছিলাম যে আঙ্কেলকে বলবো, বাট কোনো না কোনোভাবে বলা হচ্ছিল না, একটু বিজি ছিলাম মাঝখানে, তারপর একটু সিক হয়ে গিয়েছিলাম। আর এরকম ছোট মাছ তো পাওয়া যায় না, আমি যেটা বললাম সচরাচর। তো এর জন্য আসলে আর কি বলা হচ্ছিল না। তো যেহেতু আঙ্কেল বলছিল সবগুলো আইটেমে অনেক মজা হয়েছে এবং আঙ্কেল খুবই প্রশংসা করছিল, আর যেটার জন্য আমিও বলছিলাম তাহলে আমি সার্থক, যেহেতু আজকে সারা দিনে আমি চুলার পাড়েই ছিলাম, এগুলো রান্না করছিলাম, এতগুলো আইটেম এবং একা একাই সব করছিলাম। আর এত কষ্ট করার পরে যখন আসলে যার জন্য আপনি কিছু করবেন সে যখন খুশি হয়ে যাবে, তখন কিন্তু আর ওই কষ্টটা কষ্ট মনে হয় না, তখন নিজেকে অনেক সার্থক মনে হয়। আর এখানে কিন্তু আমার ছোট ভাইও চলে এসেছে, তো ও আবার খেতে বসে যাবে এখনই। তো ওর ভাই আবার ওকে ওর পাশেই বসিয়েছে, বলছিল আমি ওকে দিয়ে দিয়ে খাওয়াবো। তো শালাকে দুলাভাই খাওয়াচ্ছিল বেড়ে বেড়ে, আমার আর কষ্ট করতে হয়নি আমার ভাইয়ের জন্য। তো এখানে আমরা সবাই কিন্তু দাঁড়িয়েছিলাম আর আঙ্কেল বারবারই বলছিল যে খাবারগুলো এতই মজা হয়েছে যে আমার মানে খাওয়া থেকে উঠতে ইচ্ছা করছে না, বাট আমি খেতেও পারছি না এত বেশি। তো আমি আবার আঙ্কেলকে বললাম যে আমরা সবাই তাহলে এক কাজ করো, তুমি আজকে থেকেই যাও, কালকে খাওয়া দাওয়া করে এগুলো আবার তারপর যেও, কোনো সমস্যা নেই। তো আমরা সবাই আবার আঙ্কেলের সাথে একটু মজা করছিলাম। আর আমরা সবাই কিন্তু নানুকে অনেক মিস করছিলাম, কারণ এই আইটেমগুলো নানুরও খুব পছন্দ। নানু আবার এরকম লাউ চিংড়ি দিয়ে, তারপর হচ্ছে বাইং মাছ নানুর খুব পছন্দ। তো নানুকে খুবই মিস করছিলাম এবং বারবারই সবাই বলছিলাম যে নানু এখন থাকলে বলতো যে আই বিন্তু তুমি ব্লগ করো, তাহলে আমি দেখতে পারবো বাসায় গিয়ে আবার এগুলো। তো এর জন্য আসলে সবাই খুব মন খারাপ করছিলাম, বারবার নানুর কথা বলছিলাম। আর নানু সবসময় খুব এক্সাইটেড থাকে সব ব্যাপার নিয়ে। তো এই জিনিসগুলো আসলে অনেক মিস করছিলাম। তো যাই হোক, আল্লাহ নানুকে সুস্থ করে দিক এবং নানু যাতে সবসময় সুস্থ থাকে, জ্বরটাও যেন কমে যায়, শরীরটা যেন ভালো হয়ে যায়, এই দোয়াই করি। এবং আপনারা সবাই আসলে আমার নানুর জন্য দোয়া করবেন যেন নানু সুস্থ হয়ে যায়। এই তো দেখুন আমার আঙ্কেলের অবস্থা একদম চেটেপুটে খেয়ে নিচ্ছে, এবং আমি যে মিথ্যা বলছি না এটা হচ্ছে তার প্রমাণ। কারণ অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি নিজে রান্না করেছি বলে বলছি যে অনেক মজা হয়েছে, কিন্তু তা কিন্তু না। কারণ এই যে দেখতে পাচ্ছেন আঙ্কেল মজা হয়েছে বলে এমনভাবে খাচ্ছিল যে আঙ্কেলের কাছে অনেকটাই ভালো লেগেছে এবং সে কিন্তু এখন রিভিউ দিবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সেই তো এই তো দেখিয়ে নিলেন রিভিউ। আঙ্কেল কিন্তু বলেছে সেই হয়েছে, আসলেই কিন্তু প্রত্যেকটা খাবারই সেই লেভেলের হয়েছে, প্রত্যেকটা খাবারই অনেক মজা হয়েছে, সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। তারপর আমি সবাইকে কোল্ড ড্রিঙ্কসও দিয়ে দিলাম এবং সবাই মিলে আসলে আমরা বসে গল্প করছিলাম, একটু অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা করছিলাম। সবাই একসাথে হলে আসলে অনেক ব্যাপারে কথা বলা হয়। আর এখানে আন্টিরাও রেডি হচ্ছিল চলে যাবে, তাই যেহেতু আমার ছোট বোনের মানে খালাতো বোনের পরীক্ষা ছিল, ওর স্কুল সকালবেলা, তো এর জন্য দুপুরবেলা আসলে হয়তো বা একটু আরও বেশিক্ষণ থাকতে পারতো, কারণ যেহেতু রাতের বেলা এসেছে তাই বেশিক্ষণ আসলে থাকতে পারছিল না, তাড়াতাড়ি চলে যেতে হচ্ছিল, ওর স্কুল আছে সকালে, পরীক্ষা আছে এর জন্য। তো সবাই আমরা আঙ্কেলকে বিদায় দিচ্ছিলাম। আর বিদায়ের মুহূর্তেও তো আমাদের অনেক কথা থাকে। তো এই তো সবাই যাচ্ছিল আর সবাই অনেক মজা করছিল, কথা বলছিল। আঙ্কেলও বলছিল আঙ্কেলের বাসায় আবার যাওয়ার জন্য, তো ওগুলো নিয়েই আসলে কথা হচ্ছিল। জান্নাতও সবাইকে অনেক সুন্দর করে বিদায় দিচ্ছিল। আর কেউ যখন আমার বাসায় আসে এটা কিন্তু আমার দায়িত্ব যে তাদেরকে কিন্তু হ্যাপিলি তাদের জন্য সব কিছু করা, মন থেকে সব কিছু করা। আর তারা যখন যাবে, তারা যখন আমার বাসা থেকে বের হবে, তারা যেন ওই হাসি মুখটা নিয়ে বের হতে পারে। সো ওই ব্যাপারটা আমি সবসময় খেয়াল রাখি এবং এই জিনিসটা যখন হয় তখন আমার নিজের কাছে অনেক ভালো লাগে, অনেক প্রাউড ফিল হয় যে না, তারা এসেছে আমার বাসায় এবং আমি তাদেরকে মন থেকে করেছি এবং যতটুকুই করতে পেরেছি তারাও মন থেকে স্যাটিসফাই বা তারা খুশি। এবং আমার খাবারগুলো খেয়ে যখন তারা অনেক প্রশংসা করে তখনও কিন্তু আমার খুবই ভালো লাগা কাজ করে, এবং আমি যে সারাদিন কষ্টগুলো করি ওই কষ্টগুলো তখন আর আমার কাছে কষ্ট মনে হয় না। ভাই আম্মুরে নিয়ে যাও, আব্বুরে নিয়ে যাও। আম্মু অনেক সুন্দর সুন্দর দোকান হয়েছে। তাহলে আমরা যাবো একদিন, একদিন বিকেল বেলা হুট করে যাবো। হ্যাঁ যান আন্টি, সাবধান যান। আসসালামু আলাইকুম। বাই বাই। আঙ্কেল আন্টি বলছিল তাদের বাসায় যাওয়ার জন্য, আর যেহেতু অনেক দিন হয়েছে আন্টিদের বাসায় আসলে যাওয়া হয় না,
তো আসলে একদিন যাওয়া উচিত, হুট করে একদিন হয়তো চলে যাব ইনশাল্লাহ, যদি ভালো থাকি সুস্থ থাকি। তারপর আমরাও খেতে বসে গিয়েছি। এখানে আমার জান বাচ্চাও তখনও যেহেতু খায়নি, ও বসেছে, আমার বোন, আমি, আম্মু, তো আমরা এই কজনই বাকি ছিলাম। তো আমরা সবাই খেতে বসে গিয়েছি এবং আমার হাজব্যান্ড, আম্মু সবাই কিন্তু আসলে খাবারের প্রশংসা করছিল, বলছিল যে অনেক ভালো হয়েছে। আর এই তো আমি অবশেষে আমার একটু ফুটেজ নিয়ে নিলাম, যেহেতু সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, অনেক কাজ করেছি, অনেক টায়ার্ডও ছিলাম, আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে। তো নিজের কোনো ফুটেজ নেওয়া হয়নি, তো ভাবলাম যে যেহেতু খেতে বসেছি এখন নিজেকে একটু ভিডিও করে নেই। তারপর আম্মু আর ছোটো বোনও চলে গেছে, আর আব্বুর জন্য খাবার দিয়ে দিয়েছি, যেহেতু আব্বু আসতে পারেনি, তো এর জন্য আব্বুর খাবারটা দিয়ে দিয়েছি। আম্মুকে বলেছিলাম যে আব্বুর খাবার আমি দিব, তুমি কষ্ট করে রান্না করো না। তো এই তো সবাই এক এক করে চলে গেল। আমি, জান্নাত, জান্নাতের বাবা, আমরা তিনজনই আবার রয়ে গেলাম আমাদের বাসায়। আর এমনটাই হয়, সবাই যখন আসে অনেক ভালো লাগে, আর সবাই যখন চলে যায় তখন কিন্তু বাসাটা একদম ফাঁকা হয়ে যায়। তারপর আমি ক্লিনিংয়ের কাজ শুরু করে দিলাম, যেহেতু ঘরে অনেক ময়লা জমে গিয়েছিল, সব কিছু ক্লিন করে রান্নাঘর একদম ক্লিন করে ফেলেছি। কারণ কাজ জমিয়ে রাখতে আমার একদমই ভালো লাগে না। যখনই কোনো গেস্ট আসে বা সব সময় আমি রাতে ঘুমাতে যাওয়ার আগে সব কিছু ক্লিন করে একদম পরিপাটি করে তারপরই বেডে যাই, এছাড়া আমার একদমই ভালো লাগে না। তো সবাই যেহেতু চলে গেছে, সব কিছু সব সময়ের মতো ক্লিন করে টেবিলে সব কিছু সুন্দর মতো গুছিয়ে ফেলেছি, সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি। তো এই ছিল আজকে আমার ব্লগ। যারা আমার ব্লগ দেখছেন অবশ্যই আমার ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন। আর নেক্সটে আমার আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে আমি আশা করছি ইনশাল্লাহ, যদি আমি ভালো থাকি অবশ্যই সুন্দর সুন্দর ব্লগ আমি আপনাদেরকে দিব উপহার। সো অবশ্যই আমার ব্লগগুলো দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।